লাস্ট ক্লাসে কত নম্বর করেছি? ভাইয়া 9 নাম্বার করাইছেন, বাট বুঝি নাই মানে আমি 9 নম্বর করিয়েছিলাম। একটা হোমওয়ার্ক দিছিলেন ভাইয়া। স্যার, নয়ের এ আর বি হোমওয়ার্ক ছিল, সি করার নাই। ওকে, এ আর বি ভাইয়া আমি হোমওয়ার্ক বি ছিল। পারিনি বাসায়। নয়ের এটা জার্নাল জাবেদা করতে বলেছে, আমি কি করিয়ে দিয়েছিলাম না এটা, এ নাম্বারটা? জি স্যার। জি। আচ্ছা, কোনো যাবে তা। এন্ট্রিতে সমস্যা হলে বলো, যে নয়ের কোনো এন্ট্রিতে যদি সমস্যা হয়। কোনোটাতে প্রবলেম আছে নয়ের? ভাইয়া বি নাম্বারটা কিভাবে করছে মানে 8 নাম্বারের মতো হয়নি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, বি নাম্বারটা আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও যারা জয়েন করেছো। বি নাম্বারটা বলছে এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য লেজার অ্যান্ড পোস্ট দ্য এপ্রিল ট্রানজেকশন। এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স মানে হলো শুরুতে যে ব্যালেন্স আছে, অঙ্কের শুরুতে যে ব্যালেন্স গুলো আছে, সেই ব্যালেন্স গুলা সহ এপ্রিল মাসে যত ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশন গুলো নিয়ে একসাথে লেজার করতে হবে। তো বিগিনিং ব্যালেন্স কোনটা কোনটা আছে উপরে যদি আমরা দেখি, এই যে ক্যাশ আছে 6,000, ল্যান্ড আছে 10,000, বিল্ডিং আছে 8,000, ইকুইপমেন্ট 6,000, অ্যাকাউন্টস পেবল আছে 2,000, মর্টগেজ পেবল আছে, ক্যাপিটাল আছে, এইগুলোকে বলে বিগিনিং ব্যালেন্স। কারণ অঙ্কের শুরুতেই এই ব্যালেন্স গুলো দেওয়া আছে, তো এগুলোর নামই হচ্ছে বিগিনিং ব্যালেন্স। এই বিগিনিং ব্যালেন্স গুলো সহকারে তোমাকে লেজার করতে হবে। এপ্রিলের যত লেনদেন আছে এই সবগুলো নিয়ে তোমাকে লেজার করতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া, 8 নাম্বারে যেরকম ভাবে করাইছেন, ফার্স্টে ব্যালেন্সের এসি, লাস্টে হ্যাঁ ব্যালেন্স হ্যাঁ, বিডি, শুরুতে যে এইরকম নাই মেতে, মানে এটা কিভাবে করছে ওইটা বুঝতে হচ্ছে পারি। টি ছকে করিয়েছিলাম। খতিয়ান তো হ্যাঁ। দুই ভাবে করতে হয়, একটা টি ছক আর একটা চলমান জের ছক। তো আট আচ্ছা। নাম্বার অঙ্কটাই শিখিয়েছিলাম টি ছকে, আর এইটা হলো চলমান জের ছকে। খতিয়ান দুই ভাবেই হ্যাঁ করা আমি যায়। ভাইয়া আসলে সায়েন্স থেকে এসেছি তো, বুঝতে পারিনি ওই জন্য। আচ্ছা, 8 নাম্বারটা তো বুঝেছিলে নাকি? জি 8 নাম্বার বুঝেছি। 8 নাম্বারে একটা এন্ট্রি হচ্ছে প্রিপেড রেন্ট, এটা ব্যালেন্স এসি হবে না ব্যালেন্স বিডি হবে, ওটা তো বুঝতে পারিনি। 8 নাম্বারে? স্যার, আজকে আমারও জি। প্রবলেম ছিল। আচ্ছা, দাঁড়াও দেখতেছি। 8 নাম্বার, তাই তো? চলো 8 নাম্বার, মানে কি 8 নাম্বার অঙ্কটার কথা বলতেছো, এটার কথা? 8 নাম্বার হচ্ছে টি চকের ক্ষেত্রে প্রিপেড রেন্ট, যেটা ব্যালেন্স এসি বিডি আমরা যেরকম বসাই না মেতে, হুম। ওটা বুঝতে পারি না যে কিভাবে বসাবো, এটা সম্পদ কি দায় না মালিকানা সত্ত্ব, জার্নালে বলা আছে না ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট কিভাবে বসাতে হবে মানে ওটাই বুঝতে পারি না, আর এই যে সবকিছু বুঝেছি। এইখানে ডেবিট ক্রেডিট তো লেখা নেই, বাট যেটা বাম পাশে লেখা এটা ডেবিট, আর যেটা ডান পাশে লেখা এটা ক্রেডিট। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো প্রিপেড রেন্ট, তো এটা ডান পাশে দেয়, তাহলে এটা ডেবিট হবে তো। হ্যাঁ, প্রিপেইড এন্ড হচ্ছে আচ্ছা। বাম পাশে লেখা, তার মানে এটা ডেবিট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কি থ্যাংক ইউ। প্রবলেম আছে 8 নাম্বারে বলো? আর কোনো স্যার, প্রবলেম নাই। এখানে তো হচ্ছে তারিখ দেওয়া নাই, তাহলে আমরা যখন খতিয়ান করব তখন কি আমরা সিরিয়াল নং অনুযায়ী তারিখ দিব নাকি তারিখ দিবই না? তুমি তখন তারিখ দিও না, অথবা যেই মাসের অঙ্ক এই মাসের শেষ তারিখে দিবা, এই মাসের লাস্ট তারিখ। স্যার, ভাই টি আরেকটা। ছকের ডান বাম এটাতেই লাস্ট তারিখ দিব? হ্যাঁ, একদম লাস্ট তারিখ দিয়ে করবা। স্যার, এখানে হচ্ছে এটা 2016 সালের ডিসেম্বর মাসের, কিন্তু খতিয়ানটা যে অ্যান্সার এখানে দেওয়া আছে, এখানে জানুয়ারি মাস 2017 সাল দেওয়া কেন? খতিয়ানে 2017 দেওয়া? 2017 জানুয়ারি মাস হ্যাঁ, দেওয়া, তো কারণ আমরা এটা ডিসেম্বর। না না, এটা ডিসেম্বরের 31 তারিখের ব্যালেন্স, কিন্তু আমি যে এখানে যে যতগুলো এন্ট্রি জাবেদা করেছি এগুলো কিন্তু সব জানুয়ারি মাসের এন্ট্রি, যে এখানে লেখা আছে যেটা জানুয়ারি 2017। তাহলে খতিয়ান তো আমি জানুয়ারি 2017 দিয়েই করব। ভাইয়া ট্রায়াল ব্যালেন্সও আচ্ছা তো ঠিক দেওয়া আছে আছে স্যার। ডিসেম্বর। ট্রায়াল ব্যালেন্স 31শে ডিসেম্বর, তো 31শে ডিসেম্বর মানেই কিন্তু জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ বছরের শেষে আচ্ছা। যেটা থাকে ওইটাই কিন্তু পরের বছরের শুরুর এন্ট্রি হয়, তাই না? জি স্যার।
তা আমাদের অঙ্ক করতে হবে জানুয়ারি মাসের, এই জন্য এটা জানুয়ারির 31 তারিখ দিয়ে করা হয়েছে। আর কি প্রবলেম বলো? এবার নয় বুঝছি নম্বরে। স্যার। 9 নম্বরে কোনো প্রবলেম আছে কিনা বলো, যাবে দেখ, না হলে আমি নাম্বারটা, বি নাম্বারটা করাবো। ভাইয়া মেড যদি কোনো মেতে দেয়া থাকে তাহলে কি এটা পরিশোধ করাকে বোঝায়, টাকা পরিশোধ? কোনটা দেওয়া থাকলে? মেড, যে 10 তারিখের যেটা আছে ওটাতেই বলছি। 10 তারিখে, ও, মেড টাকা 2000 পেমেন্ট, হ্যাঁ মেড লেখা থাকলে তার মানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটার যখন আমি খতিয়ান করব স্যার যতগুলো। আরেকটা প্রবলেম, বলো। প্রায় 8 নম্বরে হচ্ছে আমি যখন প্রিপেইড রেন্ট আর শপ ইকুইপমেন্টের লেজার করছি, তখন হচ্ছে ব্যালেন্স এই দুইটার আগেই দেওয়া ছিল ট্রায়াল ব্যালেন্স। তাইলে আমরা ব্যালেন্সটা বিডি নামে না বসে আমরা কেন লেজারে ক্যাশ নামে বসাইছি? না, এই ব্যালেন্স বিডি নামেই দিবা, হ্যাঁ, ক্যাশ নামে দরকার নেই, তুমি এটা ব্যালেন্স বিডি নামেই দিবা, ঠিক আছে, ক্যাশ নামে দরকার নাই। ট্রায়াল ব্যালেন্সে যেগুলো থাকবে ওগুলো তো সবই ব্যালেন্স বিডি নামে সবই বসাবো ব্যালেন্স না? বিডি নামে দিবা, হ্যাঁ, যেমন ধরো এই যে 9 নম্বরটাও আমি শেখাচ্ছি, আমরা গত ক্লাসে জাবেদাগুলো শিখিয়েছিলাম, তাহলে এখানে সবগুলো জাবেদার নামে একটা করে খতিয়ান করতে হবে, যেমন ফিল্ম রেন্টার এক্সপেন্স নামে একটা, ক্যাশ নামে একটা, অ্যাডমিশন রেভিনিউ নামে একটা, মর্টগেজ পেয়েবল নামে একটা, অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে একটা, সবগুলো নতুন নতুন এন্ট্রির জন্য একটা করে তোমার খতিয়ান করতে হবে, স্যালারি এক্সপেন্স, প্রিপেইড রেন্ট, প্রত্যেকটার জন্য একটা করে খতিয়ান করতে হবে। তো প্রথমে আমরা ক্যাশের জন্য করেছি, ক্যাশের খতিয়ান সবসময় বড় হয়। তো এই যে ক্যাশ করার সময় দেখো, এটা কিন্তু চলমান জের ছকে করেছি, চলমান জের ছকের ঘরটা হলো প্রথমে ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ব্যালেন্সের মধ্যে একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস, ঘরের নামটা মুখস্থ করে ফেলতে হবে একদম, ঠিক আছে। তো এরপরে আমরা আগে দেখব ক্যাশের কোনো ব্যালেন্স অঙ্কের মধ্যে আছে কিনা, একদম শুরুতে কোনো ব্যালেন্স আছে কিনা, দেখো তো ক্যাশের কোনো ব্যালেন্স আছে? 6,000 টাকা। 6000 টাকা আছে না? তাহলে যেহেতু হুম। আগে থেকে ব্যালেন্স আছে, এটা আমরা ব্যালেন্স বিডি নামে লিখতে পারি। তো আমরা এই যে ব্যালেন্স নামে লিখেছি, ব্যালেন্স বিডি আর লিখি নাই, ব্যালেন্স নামে লিখেছি, এক কথা ব্যালেন্স বা ব্যালেন্স বিডি। এই যে 6000 টাকা, 6000 টাকা ডেবিটে কেন হলো? কারণ নর্মালি যে কোনো সম্পদের সাধারণ ব্যালেন্স হচ্ছে ডেবিট হয়, যে কোনো সম্পদ, আর যে কোনো দায়ের সাধারণ ব্যালেন্স হচ্ছে ক্রেডিট হয়। তার মানে সম্পদ হইলেই সেটা, কিছু না বলা থাকলে ধরে নিব এটা ডেবিট, সম্পদ সাধারণত ডেবিট হয়, এই জন্য ডেবিট। আর দায়গুলো সাধারণত ক্রেডিট হয়। তো আমরা যেহেতু এটা ক্যাশের খতিয়ান করছি, তাহলে এটা ডেবিট পাশেই বসবে, ব্যালেন্সের ডেবিট পাশে। স্যার এরপরে কখন বুঝবো যে টি শক দিব কখন জেড শক, এটা কিভাবে বুঝবো? টিছক অঙ্কে বলা থাকলে টিছক, আর যদি বলা না থাকে তাহলে চলমান জের ছক। ওকে। তো যেখানে যেখানে ক্যাশ আছে সেই সেই এন্ট্রি গুলো আমরা করব। তো প্রথমে দেখো 2 তারিখে ক্যাশ আছে, বলো তো ক্যাশ কোন দিকে, ডেবিট না ক্রেডিটে? ক্রেডিট। ক্যাশ ক্রেডিট ক্যাশ আছে। ক্রেডিট, তাহলে আমরা 800 টাকা ক্রেডিট পাশে বসাবো, যেহেতু ক্যাশ ক্রেডিট, 800 টাকা বসাবো ক্রেডিট পাশে, কিন্তু নাম লিখবো বিপরীত নাম, এই যে ফিল্ম রেন্টাল এক্সপেন্স। এটা এক্সপেন্স। তাহলে আমরা এখানে নাম লিখেছি ফিল্ম রেন্টাল এক্সপেন্স, কিন্তু টাকা লিখেছি ক্রেডিট পাশে। কিন্তু 800 টাকা। আমার ব্যালেন্সে তো 6000 টাকা ডেবিট দিকে ছিল, আর এটা তো ক্রেডিট দিকে আসে, দুইটা বিপরীত দিকে হয়ে গেছে। তাহলে বিয়োগ করে আমার ডেবিট ব্যালেন্স আর কয় টাকা থাকে? 5200 টাকা। আমরা একবারে বিয়োগ করে ব্যালেন্সে লিখবো, যে আমরা বিয়োগ করলাম, কারণ একটা ডেবিটে আর একটা ক্রেডিটে, দুইটা বিয়োগ করলে আমার ডেবিট পাশে অবশিষ্ট 5200 টাকা আছে, এটা নামাইলাম। সেম ভাবে দেখবো এরপরে ক্যাশ কোথায় আছে, এরপরে ক্যাশ আছে 9 তারিখে, এটা কিন্তু আবার ডেবিট এটা পাশে, বিল পাশে। 2800 টাকা ডেবিট পাশে, তাহলে টাকা লিখবো ডেবিটে, কিন্তু নাম লিখবো কি বলতো? অ্যাডমিশন অ্যাডমিশন। রেভিনিউ। অ্যাডমিশন রেভিনিউ, বিপরীত নামটা লিখতে হয়, এর নাম লিখেছি অ্যাডমিশন রেভিনিউ, কোথায় গেল অ্যাডমিশন রেভিনিউ, কই? এখানে সার্ভিস রেভিনিউ দিয়েছে। ইকোনমিক্স। আচ্ছা, সার্ভিস রেভিনিউ না, অ্যাডমিশন রেভিনিউ দিবা, ঠিক আছে। এই যে ডেবিট পাশে লিখেছি, আমার ব্যালেন্সে ছিল 5200, হুম। ডেবিট, আবার এটাও ডেবিট, দুইটাই ডেবিট, তাহলে ডেবিট ডেবিট যোগ করে বসাইতে হবে, তাহলে 8000 টাকা হয় যোগ করলে, 5200-র সাথে 2800 টাকা যদি আমি যোগ করি তাহলে 8000 টাকা হয়। যোগ কেন করলাম? ব্যালেন্স ডেবিট ডেবিট, ডেবিট। আবার এইটাও ডেবিট, হ্যাঁ ডেবিট ডেবিট থাকার কারণে যোগ করলাম।
এইভাবে যোগ বিয়োগ করতে 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 একদম লাস্টে যেটা থাকে এইটা হলো ক্যাশের অবশিষ্ট ব্যালেন্স, 6,885 টাকা। এইভাবে কি খতিয়ানগুলো করতে পারবো? হ্যাঁ, পারবো। ভেরি গুড। ডাবল ডাক দিয়ে ক্লোজ করে দেবো না? না, ডাবল ডাক দিয়ে ক্লোজ করতে হবে না, এটা লাস্টে যেটা ব্যালেন্স থাকে ওইটাই ক্যাশের ব্যালেন্স, এখানে ডাবল ডাক দিতে হয় না। ভাই আমরা কি খতিয়ান করতেছি এখন? আমরা খতিয়ান করতেছি, আমরা একটা জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় এবং সেটার সাথে বিগিনিং ব্যালেন্সটা কিভাবে সমন্বয় করতে হয় ওইটাই দেখাইলাম। যে এখানে বলেছিল যে বিগিনিং ব্যালেন্স গুলো নিয়ে তারপরে একটা খতিয়ান করতে হবে। আর সি নাম্বারে বলেছে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। এই ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল করাটা খুবই সহজ। আমরা যে খতিয়ান করলাম, খতিয়ানের প্রত্যেকটা একটা নাম আছে না, যেমন এটা ক্যাশের খতিয়ান, এটা অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান, এটা প্রিপেইড রেন্টের খতিয়ান, এটা ল্যান্ডের খতিয়ান। এই এন্ট্রিগুলো নিয়ে বসাইতে হবে। যেমন ধরো, আচ্ছা বলো তো, ল্যান্ডের ব্যালেন্স ভাইয়া এটা ডেবিট না কত ক্রেডিট? নম্বর অঙ্ক করতেছি আমরা? ল্যান্ডের ব্যালেন্স ডেবিট। ডেবিট হবে, ল্যান্ডের এটা তো ব্যালেন্স ডেবিট। সম্পদ। বিল্ডিং এর ব্যালেন্স ডেবিট না ক্রেডিট? ডেবিট। 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 তাহলে আমরা যখন খতিয়ান করব, আমরা যখন খতিয়ান রেওয়ামিল করব, এই যে ট্রায়াল ব্যালেন্স যখন করব, তখন ক্যাশ দেখবো যে ক্যাশের একেবারে লাস্টে ব্যালেন্স কত টাকা আছে এবং কোন দিকে আছে। ক্যাশের ব্যালেন্স ছিল 6,885, ডেবিট দিকে, তাহলে ক্যাশ ডেবিটে লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবল কোন দিকে আছে? ডেবিটে আছে। প্রিপেইড রেন্ট কোন দিকে আছে? ডেবিটে আছে। অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স ক্রেডিটে আছে, অর্থাৎ যেই ব্যালেন্স যেদিকে, যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের ব্যালেন্স আছে 500 টাকা ডেবিটে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমি ডেবিট পাশে লিখবো। কোথায়? এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 500 টাকা ডেবিট। ভাইয়া, বলো, বলো। যেগুলো এন্ট্রি ডেবিট আছে একেবারে গণহারে ডেবিট, ওইগুলো এন্ট্রি ডেবিট পাশে বসাবো, আর যেগুলো এন্ট্রি ক্রেডিট আছে গণহারে ক্রেডিট বসে দেবো, হবে হ্যাঁ, না? বসায় দুই পাশ যোগ করে দিবা, যোগফল মিলে যাবে দুই পাশ। দুই পাশ ভাই মিলে এখন গেলে, বিগিনিং ব্যালেন্স নিয়ে জেড সব করতে বলছে, ওখানে যদি ওইটা থাকতো। হ্যাঁ ওই খতিয়ান করতে বলেছে না, তো খতিয়ানটা এই রেওয়ামিল রেওয়ামিল করতে বলেছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ওই খতিয়ানের যে লাস্ট ব্যালেন্স গুলো থাকে সেগুলো নিয়েই। যেমন স্যালারি এক্সপেন্স 2,000 টাকা আছে তো ডেবিট পাশে, তাহলে তুমি স্যালারি এক্সপেন্স 2,000 টাকা লিখে দিবা ডেবিট পাশে। ঠিক আছে, এইভাবে দুই পাশ মিলে যাবে আমাদের। খতিয়ান ভাইয়া খতিয়ানটা যখন না শুধু মিলবে বিগিনিং তখন ব্যালেন্স কি নিয়ে হবে? করতে বলছে। তা এটা না মিললে কিভাবে লিখতে হয় ভুলে গেলাম। না মিললে জোর করে মিলাই দিতে হবে, অনিশ্চিত হিসাব দিয়ে। ওকে। যেদিকে মিলবে না, ধরো ডেবিট পাশে 5,000 টাকা কম হয়েছে, হ্যাঁ মিলতেছে না, ডেবিট পাশে 5,000 টাকা কম হয়েছে, তাহলে তুমি সাসপেন্স ভাইয়া অ্যাকাউন্ট নামে ডেবিট পাশে 5,000 টাকা দিয়ে দুই পাশের যোগফল মিলাই দিবা। হ্যাঁ, বলো। ভাইয়া হুম। আমাদের কি এটা কি খতিয়ান থেকে বের করে করতে হবে অঙ্কটা? হ্যাঁ, খতিয়ান আমাদের অঙ্কে প্রথমে জাবেদা করতে বলেছে, জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল। বুঝতে বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার কি ভাই নাম আবার একটু জানি বলেন, বললেন? আবার একটু বলেন কিভাবে মিলাবো। ওই যে দুই পাশ যোগ করে মিলাবা, যে ডেবিট পাশে কয়টা ভাইয়া আছে? যে টাকাটা দেওয়া লাগবে সেটা নাম কি বললেন? অনিশ্চিত মানে হিসাব। আমাদের না না মিললে, অঙ্কটা না মিললে হিসাবের ইংলিশটা কি বললেন আর কি ওয়ার্ডটা? সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। মনে করো ডেবিট পাশে, মনে করো ক্রেডিট পাশে 3,000 টাকা শর্ট হয়েছে, তাহলে ক্রেডিট পাশে 3,000 টাকা লিখে দিবা, দিয়ে অঙ্ক মিলাই দিবা। আর ওইটার জি। নাম দিবা সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব। ঠিক আছে, বুঝছো কিভাবে মিলাবা? জি। তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, অঙ্কটা অনেক বড়। ভাইয়া, অঙ্কে যদি ড্রয়িংস থাকে তাহলে এটা ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। হুম, বুঝছো, বলো। আচ্ছা, যদি আমাদের এই অঙ্কটায় বি নাম্বারে যদি বলতো যে বিগিনিং ব্যালেন্স উল্লেখ করো, এটা যদি বলা না থাকতো, তাহলে কি এটা দিতাম নাকি দিতাম না? দিতাম ব্যালেন্স বিটি ভাইয়া দিয়া। দিব। না বলা থাকলেও দিব, অঙ্কে যেহেতু আছে না বলা থাকলেও খতিয়ান করার সময় দিতে হয়, এখানে বলে দিয়েছে, বলে দিয়েছে, না বলা থাকলেও আমরা দিতাম। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝে ফেলেছি। এখন অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং। আচ্ছা, জেনারেল জাবেদা প্র্যাকটিস করার জন্য আমি একটা লেকচার শিট আজকে গ্রুপে দিয়ে দিব।
সেখানে যতগুলো জাবেদা আছে ওইটা তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদেরকে ওখান থেকে 5টা অঙ্ক করে আমাকে খাতা জমা দিতে হবে মেসেঞ্জারে ছবি তুলে। কারা কারা করতেছো রোল নাম্বারটা আমি নোট করতে চাই যে কারা কারা হোমওয়ার্ক করতেছো, কারণ এখন হচ্ছে প্র্যাকটিসের সময়, সামনে পরীক্ষা চলে আসতেছে। আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব জাবেদা শিটটা। ওখান থেকে জাবেদাগুলো 5টা, যে কোনো 5টা, মানে পুরো শিট থেকে যে কোনো 5টা করলেই হবে। 5টা করে তুমি খাতার ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা যে ভাই আমি করেছি, আমার রোল নাম্বার এত, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, এখন প্র্যাকটিস যদি না করো, ফাঁকি দাও, তাহলে কিন্তু ফাইনালের আগে এই যে এই কনফিউশন গুলো দূর হবে না। হ্যাঁ, কারণ অঙ্কের মধ্যে ছোটখাটো এন্ট্রিতে একটু প্রবলেম থাকতে পারে, যে তুমি জাবেদা পারো কিন্তু একটা এন্ট্রি বুঝতেছো না। এই প্রবলেমগুলো কখন বের হবে? যখন তুমি প্র্যাকটিস শুরু করবা। এই জন্য আমি লেকচার শিটটা দিলে ওখান থেকে যে কোনো 5টা অঙ্ক করে খাতায় ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। তো ভাইয়া সব করবে আর কোন গ্রুপে দিব? আমি দিব ওই যে ফেসবুক গ্রুপে দিব, আর তুমি খাতা সাবমিট করবা মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে সাবমিট করবা, ঠিক আছে? তোমার পিএফটা কি আছে গ্রুপে? অ্যাসাইনমেন্ট না, এখন জাস্ট যেটা এটা হোমওয়ার্কস টাইপস আর কি, ঠিক আছে? এই আর কি। ক্লোজিংটা কি শিখাবেন? এটা আসে অনেক সময়। অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং, তিনটাই শিখাইতে হবে? শুধু ক্লোজিং শিখাইলে হবে? তিনটাই করতে হবে, অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং। আচ্ছা, অ্যাডজাস্টিং এর জন্য 10টা রুলস, ক্লোজিং এর জন্য 5টা রুলস, আর রিভার্সিং এর জন্য 4টা রুলস। মনে রাখতে হবে, এটা মনে রাখলে অঙ্ক একদম পানির মতো সহজ। অ্যাডজাস্টিং জার্নালের 5টা রুলস, 10টা রুলস, ক্লোজিং এর 5টা, রিভার্সিং এর 4টা। পরীক্ষায় মিক্সড করে অঙ্ক আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, একই অঙ্ক দিয়ে যেমন বলতে পারে যে জাবেদা খতিয়ান রেয়ামিল করো, একই অঙ্ক দিয়ে বলতে পারে অ্যাডজাস্টিং করো, ক্লোজিং করো, রিভার্সিং করো, একই অঙ্ক দিয়ে বলতে পারে। তাহলে তোমাকে শিখে ফেলতে হবে তিনটাই, অ্যাডজাস্টিং ও শিখতে হবে, ক্লোজিং ও শিখতে হবে, রিভার্সিং ও শিখতে হবে। তো অ্যাডজাস্টিং এর প্রথমে আমাদের রুলস মুখস্থ করতে হবে। অ্যাডজাস্টিং এর জন্য 10টা রুলস মুখস্থ করতে হবে। আমাকে একটু বলো, মনে করো যে বেতন তুমি দাও নাই, পরিশোধ করো নাই, এটার জাবেদা কি হতে পারে? সেল 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 এক্সপেন্স ডেবিট আর হচ্ছে সেল এক্সপেন্স কেন? স্যালারি 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 এক্সপেন্স ডেবিট, আর অ্যাকাউন্টস পেবল। স্যালারি এক্সপেন্স ডেবিট আর বক্স বেতন ওটার নাম স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল is payable accounts accounts payable, ক্রেডিট। salary expense debit, accounts payable salary credit. expense debit, salary payable credit. হ্যাঁ, এই যে স্যালারি স্যালারি এক্সপেন্স ডেবিট করলে, স্যালারি পেয়েবল ক্রেডিট করলে, যারা অ্যাডজাস্টিং পারো না তাদের প্রশ্ন হলো ভাইয়া স্যালারি এক্সপেন্স কেন ডেবিট হবে আর স্যালারি পেয়েবল কেন ক্রেডিট হবে? তাদের এটা হলো প্রশ্ন যে কেন এটা ডেবিট, কেন এটা ক্রেডিট। এখন এই ডেবিট কোনটা ক্রেডিট কোনটা বোঝার জন্যই তোমাকে এই 10টা রুলস মুখস্থ করতে হবে। আমি এই শীটের মধ্যে 10টা রুলস দিয়ে দিয়েছি, এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এক ভাই নম্বর অ্যাডজাস্টিং এর পিডিএফ কি চ্যাট বক্সে দেওয়া যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হয়। রুলস গুলো এভাবে মুখস্থ করতে হবে। রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা দিতে হবে। খরচের জাবেদা মানে খরচকে ডেবিট করতে হবে। ঠিক আছে, খরচের জাবেদা মানে খরচকে ডেবিট করতে হবে। রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা দিতে হবে, খরচের জাবেদা মানে খরচকে ডেবিট করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়েছি ছোট করে, সাপ্লাইজ দেওয়া আছে রেওয়া মিলে। সাপ্লাইজ কিন্তু একটা সম্পদ, মনিহারি। তাহলে র্যাপিড মনিহার। একটা সম্পদ দেওয়া আছে, সম্পদ থাকলে কিসের যাবে? তা খরচের যাবে, তা খরচ ডেবিট। তাহলে সাপ্লাই এক্সপেন্সটা ডেবিট হবে। খরচ কোনটা? সাপ্লাই এক্সপেন্স হচ্ছে খরচ, তাহলে এক্সপেন্সটা ডেবিট হবে, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, আর ওই সাপ্লাইসটা ক্রেডিট হবে। ক্রেডিট। এইভাবে আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম সূত্র কি? সম্পদ থাকলে খরচের যাবে তা, রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের যাবে তা। 2 নাম্বার হচ্ছে উল্টা, খরচ থাকলে সম্পদে যাবে তা। প্রথমটা বললাম সম্পদ থাকলে খরচের যাবে তা, আর দুই আরেক নাম্বারটা হচ্ছে খরচ থাকলে সম্পদ। সম্পদে। সম্পদে। তো এখানে খরচ থাকবে, দেখো সাপ্লাই এক্সপেন্স একটা খরচ, খরচ থাকলে সম্পদে যাবে তা, তখন সম্পদ ডেবিট হবে, সাপ্লাই ডেবিট হবে, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। তার 1 আর 2 হচ্ছে বিপরীত রুলস। 1 নম্বরে ছিল সম্পদ থাকলে খরচের যাবে তা, আর 2 নাম্বার হচ্ছে খরচ থাকলে সম্পদে যাবে তা।
তাহলে রুলস গুলো মুখস্থ করতে হবে। 3 আর 4 নাম্বার ভাইয়া যারা আমরা বলো। ভাইয়া ক্লাস করতেছি আচ্ছা আনমিউট করে রাখছে আর কি, মিউট করে রাখুক, ক্লাসে আচ্ছা, কোশ্চেন থাকলে ওকে ওকে। তখন আনমিউট করবে। 3 নাম্বারটা হচ্ছে আয় থাকলে দায়ের জাবেদা। 3 নাম্বার হলো আয় থাকলে দায়ের জাবেদা, আর 4 নাম্বার হলো দায় থাকলে আয়ের জাবেদা, উল্টা। 3 আর 4 হলো উল্টা। 3 নাম্বার হলো আয় থাকলে দায়ের জাবেদা। আয় কোনটা? যেমন সার্ভিস রেভিনিউ, এটা একটা আয়, রেওয়া মিলে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ। আয় আয় থাকলে কিসের জাবেদা? দায়ের জাবেদা। দায়কে ক্রেডিট করতে হবে। তাহলে দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু একটা দায়। আনআর্ন সার্ভিস রেভিনিউ এটা একটা দায়, এটা ক্রেডিট হয়েছে, আর সার্ভিস রেভিনিউ ডেবিট হবে। তার মানে আয় থাকলে দায়ের জাবেদা, দায় হবে ক্রেডিট। আর 4 নাম্বার হচ্ছে উল্টা, এখানে হলে দায় থাকলে আয়ের জাবেদা। তাহলে দেখো রেওয়া মিলে একটা দায় দেওয়া আছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এটা একটা দায়। দায় থাকলে আয়ের জাবেদা, তখন আয়টা ক্রেডিট হবে, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। তার মানে এই রুলস গুলো একটু মুখস্থ করতে হবে। 1 থেকে 4 এই রুলসটা বেশি ইম্পর্টেন্ট। 1 থেকে 4 এই রুলসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ থাকলে সম্পদের জাবেদা, আয় থাকলে দায়ের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা। এইভাবে মুখস্থ করতে হবে। ভাই এই ম্যাথ গুলাতে তো একটা রেওয়া মিল দেওয়াই থাকবে তাই না? হ্যাঁ, দেওয়া থাকবে। আবার কিছু কিছু অঙ্কে আসবে রেওয়া মিল নাও দিতে পারে, এরকম অঙ্কও আছে, এটাও শিখতে হবে। 5 নাম্বার হচ্ছে কোনো খরচ যদি বকেয়া থাকে তখন জাবেদা হবে ওই খরচ ডেবিট, খরচের পেয়েবল ক্রেডিট। যেমন ভাড়া বকেয়া আছে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। অ্যাডভার্টাইজিং বকেয়া আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট। মনে করো বিদ্যুৎ বিল বকেয়া আছে, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ বকেয়া থাকলে খরচ ডেবিট, পেয়েবল ক্রেডিট। অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা থাকে, ডেপ্রিসিয়েশন কি বলতে পারো? অপচয়। অপচয়। পুঞ্জীভূত অবচয়। অবচয়। ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়। অবশ্যই। অবচয়। অবচয় কি এটা একটু ব্যাখ্যা করে যদি বলো। ভাইয়া সাপোজ আমি একটা আসবাবপত্র কিনলাম, তো এটা আমি 5 বছর ইউজ করতেছি, দেন এটা ইউজ করতেছি, আমি কিনছি 5,000 টাকা দিয়ে, তো এটা আমি 5 বছরে ওই দাম পাবো না, এটা মানে লস হচ্ছে আমার, ওটা হচ্ছে অবশ্যই। আস্তে আস্তে ক্ষয়ে যাবে সম্পদটা। বা ওই যে ক্ষয় যায় এরকম। সম্পত্তি ব্যবহারের জন্যই তো ক্ষতি হচ্ছে ব্যবহারের অবচয়। মাধ্যমে যে সম্পদটা ক্ষয় যায় সেটাই বুঝি আমি। হ্যাঁ, একটা সম্পদ কিনেছিলে, অনেকদিন ব্যবহার করেছো, অনেকদিন ক্ষয়। ব্যবহার করার ফলে যে মূল্যটা কমে গেছে, এটা হচ্ছে অবচয়। তাইলে পুঞ্জীভূত অবচয় কোনটা? অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন। প্রত্যেক বছরের অবচয় বছর শেষে যোগ যে হতে হতে যেটা হয় যে সেটা হচ্ছে খরচ হয়। পুঞ্জীভূত অবচয়টা। কয়েক বছরের অবচয় বা একটা নির্দিষ্ট সময়ের অবচয় যদি একসাথে যোগ সমষ্টি। করা হয়, তাহলে সেটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়। ঠিক আছে? বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, 1 বছরেরটা হইলে অবচয়, আর মনে করো 2 বছর, 3 বছর, 4 বছর, এগুলো হচ্ছে পুঞ্জীভূত, একসাথে করলে এটাকে বলে পুঞ্জীভূত অবচয়। তো অবচয় ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা থাকলেই তখন জাবেদা হবে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এক্সপেন্স ডেবিট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেবিট। অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বুঝতে পেরেছি? বুঝছি। আচ্ছা, এর পরেরটা দেখো, বলা আছে অঙ্কে যদি নোটস পেয়েবল থাকে। নোটস পেয়েবল মানে কি বলতে পারো? প্রদেয় নোট। দায়। নোটস পেয়েবল হচ্ছে প্রদেয় নোট। ভেরি গুড, নোটস পেয়েবল হচ্ছে প্রদেয় নোট। এই প্রদেয় নোটটা কি যদি ব্যাখ্যা করে বলো। যেই নোটের বিনিময়ে নোটের মাধ্যমে দীর্ঘমেয়াদী লোন দেওয়া হয়। ভেরি গুড। মনে করো তুমি ব্যাংক থেকে লোন নিবা, ব্যাংক কি তোমার চেহারা দেখে টাকা দিবে? দিবে না। না। তাহলে ব্যাংক কোনো কিছু জামানত হিসাবে নিবে। হ্যাঁ, ব্যাংক কোনো কিছু তোমার থেকে জামানত নিবে, আবার নোটে সাইনও করে নিবে। ব্যাংক তোমাকে নোটে সাইনও করে নিবে যে কত দিনের মধ্যে টাকা জমা পরিশোধ করবেন, কত% ইন্টারেস্ট, সব লিখে দেন এখানে। লিখে তারপর তোমার সাইন নিয়ে নিবে, তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে নোটস পেবল হচ্ছে কোনো একটা লিখিত ডকুমেন্টস যেটার মাধ্যমে তুমি টাকা জমানো।
যেটার মাধ্যমে তুমি টাকা ধার নাও, লোন নাও, তাহলে যখনই নোট থাকবে ইন্টারেস্টে জাবেদা তোমাকে দিতে হবে। ব্যাংক আসল টাকা পরে নিবে, আগে সুদের টাকা নিবে। ব্যাংক আগে সুদের টাকা চায়, ব্যাংক বলবে আসল টাকা পরে, আগে সুদের টাকা দাও। এই জন্য ইন্টারেস্টে জাবেদা দিতে হবে যদি নোটস পেয়েবল থাকে। জাবেদা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। নোট থাকলেই ইন্টারেস্টে জাবেদা। এরপরে সমাপনী মজুদ পণ্য থাকলে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট, একদম মুখস্থ করে ফেলতে হবে। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট। ভবিষ্যতে যদি কারো কাছে টাকা পাওয়া যায়, রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। প্রারম্ভিক মজুদ পণ্যটা আসে না। আর একটা নতুন এন্ট্রি, এটা আমি 10 নাম্বার দিয়ে লিখে দিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড। আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড, এটা থাকলে জাবেদা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট। এটা বাংলা কি বলতো? অনুপার্জিত অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়। সেবা অনুপার্জিত আয় কি? সাপোজ আমি একজনকে সেবা অগ্রিম সেবা আয়, দিব, এটা এখন আগে আগে উপার্জিত হয় আগে না। টাকাগুলো নিয়ে ফেলছি, ওটা হচ্ছে অনুপস্থিত আয়। অনুপার্জিত আয় হচ্ছে টাকাটা অ্যাডভান্স নিয়ে রেখে দিছো। মনে করো তুমি বাড়িওয়ালা, তুমি বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে 6 মাসের টাকা নিয়ে নিছো, এটা কিন্তু তোমার আয় না, অগ্রিম নিছো টাকাটা। তাহলে যেহেতু অগ্রিম নিছো, এটা তোমার দায়। এটাকে বলে আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত বা অগ্রিম আয়। আচ্ছা, তাহলে এটা মুখস্থ করে ফেলবা। আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্ন থাকলে জাবেদা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই হচ্ছে আমাদের 10টা রুলস। এই তো 10টা, এটা সার্ভিস রেভিনিউ যদি অথবা দিয়ে ইনকাম সামারি দিই তাহলে হবে না? না, এটা তোমাকে এই জাবেদাই দিতে হবে, আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই জাবেদাই দিতে হবে। এই 10টা রুলস তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, তাহলে মোটামুটি অ্যাডজাস্টিং যাই আসুক তুমি সব পারবা। স্যার আমাদের কোরিন আছে না একটা? হ্যাঁ, কুরিন আছে একটা, ওটাকে বলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। কুরিনটা মানে কি? 10 নাম্বার প্রারম্ভিক মজুত বেড পণ্য বেড ওইটা। স্যার ওইটা একটু দেখান না, আগের ক্লাসগুলোতে ওইটা দেখায়নি স্যার। কোনটা বলো তো? কোরিন কোনটা? কোরিন স্যার কোরিন। কুরিনের ইংরেজি হচ্ছে ব্যাড ডেপ্ট। কুরিনের ইংরেজি হচ্ছে ব্যাড ডেপ্ট। এটা ক্রেডিটটা কি হবে? ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। কুরিন সঞ্চিতি ক্রেডিট। কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। অ্যালাউন্সটার অর্থ মানে কি? অ্যালাউন্স ওই যে সঞ্চিতি বুঝাই। শুধু ব্যাড ডেপ্ট হচ্ছে কুরিন, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট হচ্ছে কুরিন সঞ্চিতি। স্যার 10 নাম্বারটা একটু আবার বলেন তো। 10 নাম্বারটা হচ্ছে আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। মনে করো তুমি 6 মাসের ভাড়া অগ্রিম নিয়েছিলে, 1 মাস যখন শেষ হয়ে যাবে, 1 মাসের টাকাটা তখন তোমার আয় হয়ে যাবে। 1 মাসের টাকাটা যে আয় হবে, ওই 1 মাসের টাকার জন্যই আমরা জাবেদা করছি আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কুরিনের কথা কি যেন বললেন, সেটা আবার তো বলেন স্যার। কুরিন হচ্ছে যেই টাকাটা পাওয়া যাবে না, এটাকে আমরা অনাদায়ী পাওনা বা কুরিন বলে থাকি। তো কুরিনের জাবেদা হচ্ছে কুরিন ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট, অর্থাৎ ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। ওইটা অ্যাডজাস্টিং জাবেদা না, এটা জেনারেল জার্নাল। তাও প্রশ্ন করেছে এই জন্য বললাম। ওইটা হলো তোমার ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, কুরিন আর কুরিন সঞ্চিত। এখন একটা বিষয় থাকে যে কুরিনটা কিভাবে হয়। মনে করো যে তুমি বাকিতে পণ্য বিক্রি করেছো, ওই দেনাদার তোমাকে আর টাকা দিচ্ছে না, বা ও তোমাকে আর টাকা দিবে না। যেহেতু ও টাকা তোমাকে দিবে না, তাহলে যেহেতু টাকাটা তুমি পাচ্ছ না, বা ধরো 10,000 টাকার বিক্রি করেছো, 9,500 টাকা দিতে, 500 টাকা আর তোমারে দেয় নাই, তাহলে এই 500 টাকা হচ্ছে কুড়ি। এই 500 টাকা হচ্ছে তোমার কুড়ি। তাহলে এই 500 টাকাকে বলবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। এখন
এরকম অনেক দেনাদার যাদের কাছে টাকা পাবা সারা বছরে, অনেক দেনাদার তোমার টাকাটা মেরে দিবে, কেউ ইচ্ছা করে, কেউ আবার দেখা যাচ্ছে দিতে পারছে না, এইভাবে অনেক দেনাদার তোমার টাকাটা মেরে দিবে। তো তুমি বছরের শুরুতেই এই যে একটা আনুমানিক হিসাব করে যে কত টাকা আমার কুঋণ হইতে পারে, কত টাকা কুঋণ হইতে পারে আনুমানিক, সেই হিসাবে, কত টাকা কুঋণ হইতে পারে আনুমানিক সেই হিসাবে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা করে রেখে দাও আগে থেকে, একটা তহবিলে জমা করে রেখে দাও যে ঠিক আছে এই টাকাটা যখন আমার কুঋণ হবে এই টাকা দিয়ে আমি সাপোর্ট দিব। ওই যে টাকা জমা করে একটা ফান্ডে রেখে দিচ্ছ, ওইটাকেই আমরা বলছি কুঋণ সঞ্চিতি। এই ওখান থেকে তখন সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা, ওইটা যখন অঙ্কে আসবে তখন আবার একটু বলে দিব, এখন এমনি জাস্ট আলোচনা করলাম আর কিছু না। তাহলে এই রুলস গুলা তুমি অবশ্যই আজকে মুখস্থ করে ফেলবা। এটা হ্যাঁ, যদি একটা কথা বলি। বলো। তাহলে মানে এই যে এখন এত বাকি দিচ্ছি আমরা, কেন বাকি দিচ্ছি তাহলে? মানে আমরা কি ব্যবসা বলবো তো যে পাবো না অনেকের কাছ থেকে? ব্যবসা তো বাকি ছাড়া হয় না। ব্যবসা বাকি ছাড়া হয়? যারা ব্যবসা করে তারা জেনে শুনেই ব্যবসা করে যে এরকম হতে পারে। সবাইকে টাকা দেয়? দেয় না। কিভাবে? মনে করো যে একজন চাউল বিক্রেতা, যার চাউলের গোডাউন আছে, আড়ত আছে, সে যে চাল বিক্রি করে, তার কাছ থেকে বিভিন্ন দোকানদাররা চাল কিনে নিয়ে যায়। কেউ 10 বস্তা, কেউ 5 বস্তা, কেউ 50 বস্তা চাল এভাবে কিনে নিয়ে যায়। তারা কি নগদ টাকা দিয়ে কিনে? না, বাকি টাকা দিয়ে কিনে। নগদ টাকা দিয়ে তারা কিনবে না। এখন যদি বলো যে ভাইয়া নগদ টাকা ছাড়া আমি বিক্রি করব না, তাহলে তোমার ব্যবসা হবে না। অন্য দোকানদার সে বাকিতে বিক্রি করবে, তার কাছ থেকে কিনবে, তোমার কাছ থেকে কিনবে না। তাহলে এই জন্য বাকিতে দিতে হয়, কারণ ব্যবসা হচ্ছে চ্যালেঞ্জিং। অন্য জনের সাথে তাল মিলিয়ে তোমার ব্যবসা টিকিয়ে রাখতে হবে। কারণ তুমি যদি বাকি বিক্রি বন্ধ করে শুধু নগদ বিক্রি করো, তাহলে তোমার সেল সেলের পরিমাণ কম হবে। এই জন্য সবাই বাকিতে বিক্রি করে, এবং তারা এটাও ধরে নেয় যে হয়তোবা কিছু টাকা আমাকে ছাড় দিতেই হবে। অনেক সময় দেখো না দোকানে হালখাতা করে। কিসের হালখাতা? অনেক বাকি পড়ে গেছে, টাকা দিচ্ছে না সবাই, এই জন্য হালখাতা করে যাতে টাকাটা দ্রুত উঠানো যায়। এই হালখাতা করার পরেও দেখা যাচ্ছে যে একজনের কাছে 2000 টাকা পাবা, সে 1800 টাকা দিয়ে বলছে যে 200 টাকা নিয়েন না, এটা বাদ দিয়ে দেন, এটা মাফ করে দেন। এরকম হতে পারে। তার এই যে কারো কাছ থেকে 200, 100, 500, 2000 এমন হইতে হইতে দেখা যাচ্ছে যে প্রায় 50,000 টাকা তুমি ব্যাড ডেপ্ট হয়ে গেছে তোমার। তো এরকম হতে পারে। বুঝতে পেরেছ? যার ব্যবসা যত বড়, তার ব্যাড ডেপ্টের পরিমাণও তত বড়। এই। ভাই আমাদের এই কোশ্চেন শেষ হয়ে গেছে। আবার বলো। আমাদের ইকুয়েশন চ্যাপ্টার এটা শেষ। ইকুয়েশন ইকুয়েশনের 7টা অঙ্ক করাইছি, পরীক্ষায় আসার মতো 7টা অঙ্ক। তবে ওইখান থেকে প্র্যাকটিসের আমাদের জন্য আমাদের আমি একটা আরো কিছু পরীক্ষা অঙ্ক নেই। দিব, সেগুলো করবা। আমাদের ওইখান থেকে একটা পরীক্ষা নিলে ভালো হতো আর কি। দুইটা দুইটা 3টা চ্যাপ্টার হইলে একসাথে পরীক্ষা নিব। একটা চ্যাপ্টার পরীক্ষা নিলে সবার গুরুত্ব থাকবে না যে ভাইয়া একটা চ্যাপ্টার এ তো পারি, সহজ চ্যাপ্টার। এই জন্য 3টা হইলে একসাথে আমি পরীক্ষা নিব, এই জন্য ওয়েট করছি। কোন চ্যাপ্টারের জন্য শীট দিবেন বললেন আজকে? এই প্র্যাকটিসের জন্য জার্নালের শিটটা দিব আজকে। 5টা অঙ্ক প্র্যাকটিস করবা, করে আমাকে ছবি তুলে পাঠাবা। বলো। ভাইয়া জার্নালের প্র্যাকটিস শিটটা প্লাস এই অ্যাডজাস্টিং এর এই শিটটা আজকে একটু দিন। ঠিক আছে, দুইটা শিটই আমি রাতে দিয়ে দিব। বলো কি প্রশ্ন করতে চাইলে। ক্লাস 7টা কোশ্চেন বলছিল, এগুলো কখন পড়াইছেন? 7টা? মানে আমি শুনতে পাইনি, আবার একটু বলো। ইকুয়েশনের ক্লাস পড়াইছেন যে, ওগুলা কোন মাসে পড়ানো হয়েছে? এই মাসে আমাকে বলো যে আজকে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা কত নম্বর ক্লাস, তুমি কি জানো? জানি না। আমি কখনো এগুলো করতে পারি নাই। তাহলে এটা হলো 6 নাম্বার ক্লাস। তাহলে এর আগে আরো 5টা ক্লাস নেওয়া হয়েছে,
গ্রুপে সিরিয়ালে ভিডিওগুলো আপলোড করা আছে, তাহলে ওই 5টা ক্লাসের ভিডিও তোমাকে দেখতে হবে, ঠিক আছে? স্যার আমার প্রবলেম সাথে একটা সমস্যা আছে। বলো কি সমস্যা। স্যার প্রবলেম সাথে একটু যান। গেলাম সাথে, বলো। স্যার এখানে যে 7 নাম্বার এন্ট্রিটা আছে না, হুম। 10,000 টাকা, এটা আনআর্ন রেভিনিউতে কেন বসলো একটু বলেন না। 10,000 টাকা আনআর্ন রেভিনিউতে কেন বসলো? হ্যাঁ, মাইনাস হইলো কেন ওইখান থেকে? কত কত নম্বর এন্ট্রিটা যেন? 7 নাম্বার। না, এই যে 7-এর 7 এটা। হ্যাঁ, হ্যাঁ, এই 10,000 টাকা কোথায় বসাইছে? আনআর্ন রেভিনিউতে। এখানে টাকাটা তুমি অগ্রিম পরিশোধ করেছো না? আগে তো হ্যাঁ, আগে তো আগে তো তুমি অগ্রিম টাকা নিছিলে, এই যে 4 তারিখে তুমি অগ্রিম টাকা নিয়েছিলে, ক্যাশে বসাইছিলে আর আনআর্ন রেভিনিউতে বসাইছিলে। আনআর্ন রেভিনিউতে কেন বসাইছিল? কারণ পণ্য দাও নাই, কিন্তু টাকা আগেই নিয়ে নিছো। তো যখন তুমি পণ্যটা দিয়ে দিচ্ছ, তখন তো আর আনআর্ন রেভিনিউ থাকবে না, আনআর্ন রেভিনিউ ভেনিশ করতে হবে না? তা আগে 10,000 টাকা লিখছিলাম, পরে -10,000 করে দিছি, এই জন্য। বুঝতে পেরেছো? স্যার 9 নাম্বারটা ওইখানে 1,000 টাকা কেন বসলো? 9 নাম্বারটা 1,000 কেন বসলো? 9 নাম্বারটা এটা হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবলে টাকা ছিল 10,000, এর মধ্যে 90% টাকা তুমি পরিশোধ করে দিছো। 90% মানে কত টাকা বলো? 9,000। 90%। 9,000। 90% মানে 9,000, ভেরি গুড। তাহলে 9,000 টাকা যদি পরিশোধ করে দাও তুমি, বাকি থাকে 1,000। তাহলে তুমি 9 নাম্বার এন্ট্রিতে 9,000 টাকা ক্যাশ থেকে মাইনাস করবা। আর স্যার 1,000 টাকা মার্চেন্টাইজ ইনভেন্টরি থেকে কেন মাইনাস করলাম এটা বুঝি নাই। ওখানে তুমি মাইনাস নাও করতে পারো, এখানে বলেছে ফুল সেটেলমেন্ট, তার মানে 9,000 টাকা দিয়ে তুমি বলেছো যে ভাই আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন? কারণ আমার কাছে এখন টাকা পয়সা নাই। তুমি 9,000 টাকা দিয়ে আর বাকি টাকা দাও নাই। তাহলে 9,000 টাকা ক্যাশে মাইনাস করবা, যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছ। পাওনাদার কয় টাকা পাবে? 10,000 টাকা। পাওনাদার থেকে 10,000ই মাইনাস করবা। দেখো জি এখানে স্যার। পাওনাদার থেকে 10,000ই মাইনাস করে দিছি, কারণ তুমি আর ওই 1,000 টাকা দিবা না, এই জন্য 10,000ই মাইনাস করে দিছি। যেই 1,000 টাকা তুমি দিলে না, ওইটা তোমার প্রফিট, তুমি চাইলে ক্যাপিটালে ওইটা যোগ করে দিতে পারো 1,000 টাকা। আর এরা কি করেছে? 1,000 টাকা মার্চেন্ডাইজে মাইনাস করেছে, তো তুমি চাইলে ক্যাপিটালে যোগ করে দিতে পারো। ক্যাপিটালে যোগ করে দিলে প্রফিট বুঝাই, যে 1,000 টাকা তোমার যে কম দেওয়া লাগলো, এটা তোমার এক ধরনের জি স্যার, বুঝছি। profit। তাহলে রুলস গুলো একটু মুখস্থ করে ফেলবা, অ্যাডজাস্টিং এর রুলস গুলো, ঠিক আছে? না হলে কিন্তু পরের অঙ্ক ধরতে প্রবলেম হবে। আর যাদের প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো এই নাম্বারে। আর পেমেন্ট বাকি থাকলে এই নাম্বারে একটু পাঠিয়ে দিও, যদি কারো বাকি থাকে এই নাম্বারে পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।